এই যে পানি বাড়ছিল ওরা কিছু জায়গা ভাঙছে বুঝছেন, এই উজানে ওরা খুব ভাঙনি এইভাবে আছে। এই ভাঙনিতে আঙের করলে টেরা করে ভালো লাগছে একদম অরিজিনাল লিখে রাখছে। এটা মনে করেন আরো 20 বছর আগে হাতি ছিল আমাদের চরে এখানে। হ্যাঁ, ওই হাতি মনে করেন বেদের ভরে মারা গেছে, তার জন্য আগের এই চরের নাম বাড়াইছে হাতি মারা। ভুট্টার ক্ষেত করা হয়েছে, সে একেবারে রেডি খেতেও দেখা যায় নদী ভেঙে ওটা ধসে গেছে, এরকমও তো হয় নাকি? না, এখানে তো শিক্ষক এখানে আসে না, শুধুমাত্র একজন শিক্ষক আসে এখানে, শুধু হাজিরা নাই। এমার্জেন্সি হলে কি হয়, ধরেন অসুখ বিসুখ হইলো কিংবা নৌকাদের অতিরিক্ত টাকা নিয়ে যা লাগে। আমাদের নৌকা ছেড়ে দিছে, এদিকে দূর থেকে হাঁক ডাক দিচ্ছিল এক আঙ্কেল, ওই যে উড়ি চলে আসছে, ওনার জন্য আবার আমরা ঘাটে নৌকা ফিরাচ্ছি। এককালে সমৃদ্ধ এক জনপদ নদী ভাঙ্গনের করাল গ্রাসে পড়ে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় সেটা নিজ চোখে দেখতেই আজকে আমরা চলেছি গাইবান্ধার প্রত্যন্ত গ্রাম মোল্লারচরে। সেখানকার বাসিন্দাদের কাছে জানতে চেষ্টা করব তাদের নিত্য সংগ্রামের গল্প, বেঁচে থাকার লড়াই। গত এপিসোডে আপনারা দেখেছেন আমরা গাইবান্ধার বালাসীঘাট থেকে নৌকাযোগে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে চলে এসেছিলাম জামালপুরের বাহাদুরাবাদ ইউনিয়নের সানন্দবাড়ি এলাকায়। সেখানে বৃষ্টির কবলে পড়ে বাজারে কিছুটা সময় কাটিয়ে এখন আবার আমরা রওনা করেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সানন্দবাড়ি বাজার থেকে আমরা এখন রওনা করেছি মোল্লারচরের দিকে। মোল্লারচরের যে ঘাট আছে, এই যে বেরিবাঁধ, এই বেরিবাঁধের শেষ মাথায় হচ্ছে মোল্লারচরের যমুনার ঘাট। আমি যে আসলাম আমার তো প্রায় আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগছে, বৃষ্টির পরে কোনো ভ্যানওয়ালা অটোওয়ালা এদিকে আসতে চাচ্ছিল না। এখন বুঝতে পারছি এই রাস্তায় আসতে সকলের কেন এত গড়িমসি ছিল। কাঁচা রাস্তা হয় বৃষ্টির পরপর এর অবস্থা ছিল একেবারে শোচনীয়। বারবার মনে হচ্ছিল রিক্সা থেকে না ছিটকে পড়ি। যাই হোক, অবশেষে আমরা চলে এলাম বেরিবাঁধের একেবারে শেষ মাথায়। এটাই হচ্ছে মোল্লারচরের বর্তমান নৌকাঘাট। এখানে এসে দেখলাম সবাই নৌকার জন্য অপেক্ষা করছিলেন। এখন এই যে একটা 2টার সময় গেছে একটা, এরপরে তাইলে ওই পাশে থেকে আসবে 3টা, এই পাশে যাবে 4টে। চরের লোকজনের জীবন কিন্তু ভাই স্ট্রাগলের। দেখেন যে রাস্তা ধরে আসলাম সানন্দবাজার থেকে, ওই রাস্তায় তো শেষের দিকে অনেক খারাপ অবস্থা ছিল। তারপরে এসে যে সবসময় সাথে সাথে নৌকা পেয়ে যাবেন ওই ব্যবস্থা নাই। এমার্জেন্সি হলে কি হয়, ধরেন অসুখ বিসুখ হইলো কিংবা এমার্জেন্সি নৌকাদের অতিরিক্ত টাকা নিয়ে যা লাগে, রিজার্ভ করে নিয়ে যাওয়া আসা করা লাগে। জি, কিন্তু এই রাস্তার অবস্থা তো খুবই খারাপ। এই রাস্তা যাইতেই তো বৃষ্টি অবস্থা হলে খারাপ। গাড়ি করে যাওয়া যায় না। তোমার বাড়ি কই? মোল্লারচর। এখানে যে কত চরের নাম, নিত্য নতুন চরের নাম শুনতেছি। এখানে হাতিমারা চর নামে একটা চর আছে না? ওই মোল্লারচর হাতিমারা একই চর। পরিবর্তনে একটা হাতি এসে ওই চরের নাম ছিল, ওই পরে হাতি মারা চর হয়ে গেছে। এইখানে নদী ভাঙ্গে কিরকম? ভাঙ্গে, বর্ষার সময় ভাঙ্গে, এখন কম ভাঙ্গে। ভাঙতে ভাঙতে তো আপনাদের ঘাটই বিলীন হয়ে গেছে, সানন্দবাড়ি ঘাটে চলে গেছে মোল্লারচরের ঘাট। সানবাড়ি চলে গেছে, আবার ও পার যে চর উঠছিল ওই চর ভাঙতে ভাঙতে ওই দিক গেছে। স্থানীয়দের সাথে গল্প আলাপে জানতে চেষ্টা করলাম এই এলাকার বর্তমান চালচিত্র। মোল্লারচর ঘাটে লোকালদের সাথে আলাপ বেশ জমে উঠেছিল। এই মুহূর্তে ওই যে দেখেন পেছনে নৌকা আসছে। নৌকা ঘাটে ফিরতেই যেন নতুন করে প্রাণ ফিরে পেল এই খেয়া ঘাট। একদিকে নতুন যাত্রীরা নৌকায় ওঠার জন্য তোড়জোড় করছিলেন, অন্যদিকে আগের ট্রিপের যাত্রী ও পণ্য খালাস চলছিল। সময় এখন 3:30, 4টার সময় হচ্ছে এই নৌকার টাইমিং। মোল্লারচর তো কাছে, ওই যে পেছনে দেখা যাচ্ছে ওইটাই হলো মোল্লারচর। মোল্লারচর থেকে নৌকা ছাড়লে 25-30 মিনিটের বেশি লাগে না। তো এই নৌকাটা আমি জিজ্ঞেস করলাম যে যেহেতু এখন আসলো, এখন কি ছেড়ে দিবে নাকি? বললো যে না, এখন ছাড়বে না, একেবারে জাস্ট টাইমে ছাড়বে। কারণ অনেকে হয়তো বা দূর থেকে আসতেছে, সানন্দবাজার থেকে আসতেছে, তাদের মাথার মধ্যে তো 4টা টাইমটা আছে। তো এই টাইম মেনটেন করা এখানে খুব জরুরি ব্যাপার। আর একটা বড় নৌকা এসে লাগতেছে, এটা মালবাহী নৌকা। ভুট্টার চালান আসবে, সেই চালান এখানে লোড করে ওনারা নিয়ে যাবে হচ্ছে ফুটানি বাজার ঘাটে।
সময় হতেই নৌকার মাঝি ঘাট থেকে নৌকা সরাতে লাগলেন। ওনারা এসব টাইমিং ব্যাপারে খুবই সজাগ। এই নৌকা চরে যাওয়ার পরে আবার 4:30টায় ফিরতি ট্রিপ, তারপরে 6টার ট্রিপে আমি এখানে ফিরবো, এভাবেই আমি কথা বললাম। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার জানাই, এখন যে ঘাট থেকে আমি নৌকায় উঠলাম এটা পড়েছে হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জে, তাই না? আর জাস্ট এই যে পেছনের যে চরটা দেখা যাচ্ছে সেই চরটা গাইবান্ধায় পড়ছে, যেখানে আমি যাচ্ছি। আর এই সামনের একটু সামনের জায়গা, ওই জায়গাটা জাস্ট মনে করেন এখান থেকে হেঁটে গেলে মনে হয় 15 মিনিটও লাগবে না, 5 মিনিটও লাগবে না। সেটা হচ্ছে চর রাজীবপুর, সেটা পড়েছে হচ্ছে কুড়িগ্রামের মাঝে। অর্থাৎ আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে গাইবান্ধা, জামালপুর এবং কুড়িগ্রাম, 3টা জেলার একেবারে একটা মিলনস্থলে আমি আছি। আমাদের নৌকা ছেড়ে দিছে, এইদিকে দূর থেকে হাঁক ডাক দিচ্ছিল এক আঙ্কেল, ওই যে উড়ি চলে আসছে, ওনার জন্য আবার আমরা ঘাটে নৌকা ফিরাচ্ছি। এখানে একটা হুইসেলের ব্যবস্থা করা উচিত, দূর থেকে লোকজনের মানে বুঝতে হবে না নৌকা ছাড়তেছে। এখানে মুখের ডাকি হলো হুইসেল। মোল্লার চরের মূল ঘাটে যাওয়ার আগে এখানে একটা ছোটোখাটো জায়গায় ঘাট করছে। আসলে এরকমই হয়, এটাই মোল্লার চরের মূল ঘাট। তাহলে আমরা সামনে কোথায় যাব? আচ্ছা, এটাই হচ্ছে মূল ঘাট। এখানে অনেক কিছু কিন্তু আনলোড করা হচ্ছে, অনেক লোকজনও নেমে যাবে। আপনাদের এখানে বাজার হাট এগুলো বসে না? বসে কি বারে বসে হাট? সোমবার আর শুক্রবার। অবশেষে আমরা নৌকার শেষ ঘাটে পৌঁছালাম। অধিকাংশ যাত্রী দেখলাম এখানে নামছিল। এই ঘাট থেকে মোল্লার চরের বাজারটা কাছে হয়। 4টার সময় রওনা করে এখন বাজে 4:20, আমরা পৌঁছে গেলাম মোল্লার চরে। এই যে পেছনে এই নৌকায় করে এলাম, এখন হচ্ছে নৌকা আর একটা ট্রিপ নিয়ে যাবে 4:30-এ। আর এই যে দেখেন সবাই কিন্তু অলরেডি রওনা করে দিছে। আজকে বৃষ্টি হওয়ার কারণে চারপাশে বেশ একটা সিক্ত ভাব দেখা যাচ্ছে। আসলে চরাঞ্চলের এইসব জায়গা ওনারা কিন্তু অনেক সংবেদনশীল জনগোষ্ঠী হয়ে থাকেন অনেক জায়গায়। আপনারা মোল্লার চরের এদিকে ঘুরতে আসলে এই ব্যাপারটা খেয়াল করবেন। আমি যখন নৌকা ঘাটে এসে দাঁড়ালাম তখন থেকে এটা 2-3বার বুঝতে পেরেছি বিভিন্ন ভিডিও ধারণের সময়। এমনকি ড্রোন শট করেছিলাম, বাড়ি থেকে লোক চলে আসছে, বলতেছে তাদের বাড়ির মহিলাদের ভিডিও নাকি করছি। পরে তাকে আশ্বস্ত করার জন্য আমি সব ফুটেজ দেখালাম। মানে ছাপড়ি ভ্লগারদের যন্ত্রণায় আমরা যারা এরকম গ্রামীণ জনপদ নিয়ে কাজ করি তাদেরও এখন মনে করেন এসব সিচুয়েশন ফেস করতে হয়। আমরা হচ্ছে নৌকা থেকে নামার পরে বেশি না 5 মিনিট লাগবে। ভাইজানের নাম যেন কি? আমার নাম শফিকুল ইসলাম। শফিকুল ভাইয়ের সাথে একসাথে আমরা এলাম। শফিকুল ভাই, যে আপনার এই চর ব্যাপারে দর্শক জানতে পারে এরকম কিছু তথ্য দেন তো। লোক সংখ্যা মোটামুটি 6-7 হাজার ভোটার হবে আর কি। 6-7 হাজার ভোটার এই চরের ভেতরে থাকে ইউনিয়নের, এবং সব তো এই চরেই নাকি? এই তো আর মাঝে মাঝে নদী আছে। আচ্ছা, আর কারো যদি কোনো এমার্জেন্সি হয়, চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন হয়, গ্রাম্য তাহলে? ডাক্তার আছে, এখানে বাজার আছে, এখানে একজন গ্রাম্য ডাক্তার মনে হয় যে প্রাথমিক চিকিৎসা দেয়। পেছনের এই জায়গাটা যখন বর্ষাকালে আমি এখানে আসব তখন এই জায়গায় কি পানি থাকবে? হ্যাঁ, পানি থাকবে, পুরাটাই পানি। তখন ঘাট কোথায় হয়? ঘাট এখানে, এই যে বাজার, এই বাজারে ও, ঘাট। তখন এটাই ঘাট হয়। এই যে আসলাম বিস্তীর্ণ প্রান্তর, পেছনে এটা পার করে আসলাম। বর্ষাকালে কিন্তু এখানে চরের কোনো অস্তিত্ব থাকবে না, বর্ষাকালে এখানে পুরো পানি দিয়ে ভর্তি থাকবে এবং তখন ঘাট চলে আসবে এইখানে। বর্ষাকালে আপনাদের যোগাযোগ একটু ভালো হয়ে যায়, তাই না? যোগাযোগ ব্যবস্থা কিন্তু বর্ষাকালে তো নদী ভাঙ্গনের প্রকোপটা বেশি। চরের স্থানীয় অধিবাসী শফিকুল ভাই এমনভাবে রিয়্যাক্ট করলেন যেন নদী ভাঙ্গন তাদের কাছে আর কোনো ব্যাপারই না। গল্পের ছলে আমরা পৌঁছে গেলাম হাতিমারা চরের একমাত্র বাজারে। কি অবস্থা ভাই, কেমন আছেন আপনারা? মোটামুটি ভালো ভাই। আপনাদের চরের নাম কি বলেন তো? হাতিমারা নাকি মোল্লার চর? হাতিমারা মোল্লার চর। এটা মনে করেন আরো 20 বছর আগে হাতি ছিল আমাদের চরে এখানে। হ্যাঁ, ওই হাতি মনে করেন বেদর ভরে মারা গেছে।
তার জন্য আগের এই চরের নাম বাড়াইছে হাতিমারা, ডাক নাম হলো হাতিমারা মোল্লার চর। চর। আচ্ছা, তো দোকান দেখা যাচ্ছে এখানে শুরুতেই একটা, এটা হচ্ছে বর্ষাকালে মূল ঘাট এদিকে চলে আসে, সে সামনেই হচ্ছে এই দোকান। আপনাদের মূল বাজারটা কোন দিকে এখান থেকে? আমাদের বাজারটা দাদা এই যে পাশে, এইটাই। কত দূর হেঁটে যেতে হবে? এটাই মূল বাজার? আচ্ছা, এটাই হলো মূল বাজার। এখন কয়টা বাজে? 4টা, 4:30 বাজে। তারপরেও বাজারে কিন্তু দোকানপাট তেমন খোলা দেখতেছি না। দোকান বন্ধ কেন সব? ও, বেচা কেনা একবার শেষ, আবার হচ্ছে বিকেলের দিকে দোকান খুলবে। এখন বিশ্রাম করতে চলে গেছে সবাই। মোল্লার চর ইউনিয়ন, ওই যে ওইখানে একটা সাইনবোর্ডে লেখা দেখতেছি, এটা হচ্ছে মোল্লার চর ইউনিয়ন বাজার। দেখি এই পাশে কয়েকজন চাচা বসে আছেন, ওনাদের সাথে একটু গল্প করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহরে খুব ভালো লাগছে আমাদের দোয়ায়। এখানকার স্থানীয় লোক? হ্যাঁ, আমি এখানকার স্থানীয় লোক। তো মোল্লার চরের কি অবস্থা বলেন তো? নদী ভাঙ্গন কেমন এখন? নদী ভাঙনের কথা তো বলা যাবে না, নদী ভাঙনই তো আঙ্গেরে খাইছে রে বাবা। নদী ভাঙন মনে করেন যে এই যে বাজারটা এবার আল্লাহ কি করবো বলা যাবে না। আগামীতে তাও এই যে সালা টালাতে অনেক কিছু হলো রক্ষা করছিল, এই যে পানি বাড়ছিল ওরা কিছু জায়গা ভাঙছে, বুঝছেন? এই উজানি ওরা খুব ভাঙনি, এইভাবে আছে এই ভাঙনিতে আঙ্গের করলে টেরাগারা ভালো লাগছে একদম অরিজিনালি। প্রতি বছর ভাঙে? প্রতি প্রতি সিজনে বছর ভাঙে, প্রতি বছরে ভাঙতে ভাঙতে একবারে দেন বাজার আসলে কোনে, নদী আসলে কোনে, এই নদী আর বাজারের কান্দায় পড়ে আছে। নদী আঙের বেশি ক্ষতি করছে। তো আলু কোত্থেকে আসছে? বগুড়া থেকে নাকি? আলু এগুলা রংপুর ধাবের হাট থেকে নিয়ে আসে সানন্দবাড়ি মহাজনরা, ওখান থেকে আমরা মহাজনকের কাছে মাল নিয়ে আসে এদিকে চরের মধ্যে বিক্রি করি। আপনার এই চরে কি কি ভালো হয়? এই চরে ভুট্টার আবাদ, গম, তারপরে আপনার এখন বর্তমান ইরি ধানও লাগায়, ধানও হয়, নতুন চর তো শাক সবজি এগুলো হয়, ভালো হয়। মরিচের আবাদ হয় না? মজির আবাদ হয়, মজির আবাদ খুব ভালো মজির আবাদ হয়। এগুলো কোথায় নিয়ে বিক্রি করেন? এগুলো আমরা সানন্দের হাটে নিয়ে বিক্রি করি, কামারজানি নেই, তিলমারি নেই। আপনাদের মূল যোগাযোগটা হচ্ছে এই পাশে জামালপুরের সাথেই আমাদের মেইনলি, তাই না? যোগাযোগ ভালো হয়, মনে করেন যে জামালপুরও কামারজানিও যোগাযোগ ভালো হয়। সবাই ভুট্টা টুট্টা তুলতেছে, কামে ব্যস্ত আছে। এই বেলা ডোবা রাখ দাদা মানুষ সব বাজারে আসবো, চাটা খাইবো, ঘুরবো, কেউ দুশারে আলু নেবো, কেউ একশার মরিচ নেবো, ইলেস করে এই আর কি সময় কাটাই। এই আর কি। কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ আইনাল হক। সুন্দর সাক্ষাৎকার দিয়েছেন, ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। দেখি আমরা যাই, আর একটু ভেতরের দিকে যাই। বাজারের এই পাশে আবার বেশ জমজমাট দেখা যাচ্ছে, এইদিকে বেশ কয়েকটা চায়ের দোকান আছে। আসলে যেটা বলতেছিল, ওই পাশে ওনারা বিকেলবেলা অ্যাকচুয়ালি চায়ের দোকানে রিল্যাক্স টাইম কাটানোর জন্য, আড্ডা দেওয়ার জন্যই আসে, সারাদিন কাজ করে। আর মূল বাজার সদাই হয় হচ্ছে হাটের দিন, আর মাছ টাছ এগুলা কেনার জন্য। এগুলা কাজ কাম সারে হলো সকালবেলা, তাই তো? হ্যাঁ, সকালবেলা আমাদের হলো ভুট্টা তোলানো পারাপারি সবারই কাজ করার জন্য। এখন ভুট্টার সিজন, এই জন্য ভুট্টা সিজন কাজের খুব চাপ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহ আলী। আচ্ছা, শাহ আলী কাকা। আপনি কি দুধ নিয়ে আসছেন নাকি না এখানে? না, দুধ নিয়েছি দুধ কত করে লিটার যাচ্ছে আজকে? 70 টাকা 80 টাকা। দাম তো অনেক। মহিষের দুধ, মহিষের গাইডো 50। পাথার নাই আপনাদের এদিকে? বাজার আছে, আমরা বাজার এই গ্রামের তো গ্রামের সদরের ভিতরে হ্যাঁ। বাজার একটাই, সান্দরি বাজার আছে। না, বাথান নাই? বাথান আছে, বাথান আছে, গরু মহিষের বাথান, চরের ভিতরে আছে। বড় বাথান আছে। এবার তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে জানার জন্য কৌতূহল হচ্ছিল। এখানে পড়ালেখার ব্যবস্থা কি? স্কুল আছে, হাই স্কুল আছে, হাই স্কুল আছে, হাই স্কুল আছে, সবই আছে। স্কুল আছে আমাদের, হাই স্কুল টিচার আছে, মাস্টার সবই আসে? আছে, মাস্টার হাই স্কুল। এখানে প্রাইমারি স্কুলে আছে, প্রাইমারি শিক্ষক কম, একজন শিক্ষক, প্রাইমারি শিক্ষকগুলো ক্লাস করে। একজন শিক্ষক, কিন্তু ঠিক মতন লেখাপড়া হইতেছে না এখানে, কোনো আমি ক্লাস ঠিক মতন প্রাথমিক বিদ্যালয়ে সরকারি। অথচ এরকম হওয়ার কারণ কি? আসে না, sorry। না, এখানে তো শিক্ষক এখানে আসে না, শুধুমাত্র একজন শিক্ষক আসে এখানে, শুধু হাজিরা নাই। এটি মোল্লার চরের 9টি প্রাথমিক বিদ্যালয়ের একটি। যেহেতু গাইবান্ধা থেকে এখানে পোস্টিং হয়, যাতায়াতের দুর্গমতার জন্য পাঠদান কার্যক্রমের নাকি বেহাল দশা। সানন্দবাড়ি বাজারে বৃষ্টিতে সময় নষ্ট হয়, চর ঘুরে দেখার সুযোগ পাচ্ছি কম। তবে হাতে এখনও ঘণ্টাখানেক সময় আছে। এর মাঝে চরের আশপাশটা যত দূর পারি ঘুরে দেখার চেষ্টা করব, চলেন। চরাঞ্চলে লোকজনের জীবিকার একটা প্রধান মাধ্যম হচ্ছে এই গবাদি পশুপালন। এগুলো পুরান চিরানো বাড়ি, উত্তর পাশে আব্দুল দিচ্ছি। এইগুলো সব বাড়ি কি এখানেই ছিল নাকি এগুলো নদী ভাঙ্গার পর এদিকে নিয়ে আসছে? পূর্ব পাশে ছিল এগুলো সব পূর্ব পাশ থেকে ভেঙে ভেঙে ভিতরে আসছে। আবার এই যে বাড়ি করছে, এটা তো ঘাটের বেশ কাছেই দেখলাম। এই জায়গাগুলো ভাঙার সম্ভাবনা নাই? আছে,
তারপরেও কেমন লাগতে পারে, কেমন বছর? বাঙালি তো আঙের জান শেষ ফেরা ব্যাঙ্গে রাখতে পারি না আহারে, বছরে আমরা 2-3 বছর পর পারবি ঠিক নেই। এখানে জায়গার দাম কিরকম এমনিতে? এখানে দাম বর্তমানে বন্দুক চলছে 1.5 লাখ 2 লাখ টাকা চলছে। কাকা আমাকে তার বাড়ির দিকে যাওয়ার আমন্ত্রণ জানালেন। গ্রামটা একটু ঘুরে দেখতে আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম। সেখানেই নাকি এই চরের একমাত্র নদীভাঙ্গা হাই স্কুলটি অবস্থিত। এই এক বছর এই নদী ভাঙা পরে করছে, শ্রাবণ মাসে বাড়ি করছে। চরের লোকজন নদী ভাঙ্গনকে জীবনের তাড়নায় এখন একেবারে স্বাভাবিকভাবে নিয়ে ফেলেছেন। হঠাৎ দেখতে পেলাম যমুনার সরু একটি প্রবাহতে এক ভাই তার গরুর পাল নিয়ে হেঁটেই পার হয়ে যাচ্ছিলেন। অতি সাধারণ, কিন্তু একেবারে চোখে লেগে থাকার মতো ব্যাপার। যেটা বলছিলাম, গবাদি পশুপালন চরাঞ্চলের লোকজনের পেশার একটা অন্যতম মাধ্যম। আসসালামু আলাইকুম কাকা, কি দুধের বাজার কি বিকেলে লাগে নাকি এখানে? আজকে দাম কত বলেন তো? 50 টাকা। ওইখানে তো 70-80 বলতেছে শুনলাম। হ্যাঁ, এখানে 50 টাকায়। এটা কি গরু? গরুর। আচ্ছা, ওই পাশে তাহলে মোষের দুধের দাম শুনছিলাম। ঠিক আছে, যান। ওকে। এই মুহূর্তে প্রথমবারের মতো দেখা পেলাম চরের জাতীয় বাহন ঘোড়ার গাড়ির। সারাদিন মাঠে যে ভুট্টা উঠানো হয়েছে সেগুলোই এখন ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দিকের বাড়ি ঘরগুলো মনে হয় 2-3 বছর হয়ে গেছে না? বেশি ছিল ভাঙে গেছে এখন। এই যে কলার গাছ দেখা যাচ্ছে, গাছপালা বড় বড়। 7-8 বছর বয়স হয়েছে। হ্যাঁ, 7-8 বছর মিনিমাম হবেই, কারণ এই যে বড় বড় আকাশমণি গাছও দেখেন বড় হয়ে গেছে এই পাশে। আমার বাড়িতে আকাশ মনে গেছে মোটামুটি। এখানে কোনো একটা বাড়ির আশেপাশে আপনারা গাছপালা দেখবেন, গাছপালা যদি দেখেন যে বড়, সেটা দেখে অনুমান করবেন যে এখানে ওই বাড়িটার বয়স কেমন হইতে পারে। জি কাকা বলেন। এই জমিটা হলো একজনের, আমাদের এলাকার ইউনিয়নের ডিসি সাহেব ছিল, আবুল কাশেম ডিসি সাহেবের জমি 80 বিঘা জমি, একটা পলিটি। এখানে ভুট্টার ফলন কেমন কাকা? নিম্ন 50 মণ, 40 শতক বিঘাতে? বিঘাতে। এগুলাই হচ্ছে নদী ভাঙ্গনের চিহ্ন এখানে। আজকে আমি যেখানে হাঁটছি, যদি 6 মাস পরে আসি হয়তোবা আমি এখন যেখানে হাঁটছি সে জায়গাটা থাকবে না। চরাঞ্চলের প্রধান একটা যানবাহন হচ্ছে এই যে ঘোড়ার গাড়ি। দেখেন, ওনারা মাল সামান টানার জন্য এখানে কোনো অটোরিকশা নাই, কোনো ভ্যান নাই, কিছু নাই। ঘোড়ার গাড়ি হচ্ছে ওনাদের এখানে মাল সামান টানার একমাত্র এবং সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। এটা যুগ যুগ ধরেই প্রচলিত। এগুলা কি নিয়ে যাচ্ছেন ভাই? ভুট্টা। এই ভুট্টাগুলা কি আজকে চালান হয়ে যাবে সব? কি ঘোড়ার কোনো নাম আছে নাকি? না না, ঘোড়ার নাম নাই। ঘোড়াকে আদর করে কোনো নামও দেন নাই, শুধু খাটাই নেন নাকি? দেওয়ার চিন্তা ভাবনা আছে। এই দেখেন স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতালটা পড়ে গেছে, কোনো ডাক্তার নাই। এটা হচ্ছে এখানকার কমিউনিটি ক্লিনিক তাই না? এটা স্বাস্থ্য কেন্দ্র। কোনো সাইনবোর্ডও তো নাই দেখতেছি। সাইনবোর্ড নাই, জানি তো। সরকারি এটা? সরকারি সরকারি হাসপাতাল, ডাক্তার বাড়ি দেশে পড়ে গেছে। তাহলে ডাক্তারের ব্যবস্থা এখানে নাই, মানে সরকার ব্যবস্থা করে নাই না, করেন এখন। ডাক্তার ছিল, ডাক্তার বেতন দিলে খায়, গাইবান্ধা আছে, শুনে আসেন। এটা প্রাইমারি স্কুল, এটা হাই স্কুল, এটা ইউনিয়ন পরিষদ ছিল, এখন এটা নাই। ইউনিয়ন পরিষদ এখন দক্ষিণে গেছে, চিরানোর বাড়ি কাছে। আপনাদের প্রাথমিক বিদ্যালয় কয়টা মল্লার চরে প্রাইমারি স্কুল? প্রাইমারি 9টা না 10টা আছে এই চরের ভেতরেই? এই চরের ভিতরে আছে, এই চরে আছে, ওই চরে আছে। কোনটাতে ভালো পড়াশোনা হয়? সবচেয়ে এই বাজারের কাছে একটা, ওই যে বাজারে দেখলি আর এগুলোতে টিচার আসে না? না, এটি ওটা তো 2-3টা এসে, 2টা এসে, আর গুলো আসে না, কোনো টিচার আসে না, হঠাৎ একটু করে আসে নাই। তাহলে এই চরের ছেলে পেলে পড়াশোনার কি খুব কষ্ট, অবস্থা? প্রাইমারি স্কুলের আসলে কষ্ট খুব। হাই স্কুলের টিচার গুলো আইসে, এই যে হাই স্কুল, এটা হাই স্কুল আইসে। মোল্লার চর উচ্চ বিদ্যালয় স্থাপিত 1971 সালে। এটা তাহলে তো অনেক আগের, একদম স্বাধীনতা যুদ্ধের সময়। ডাকঘর মোল্লার চর, উপজেলা গাইবান্ধা সদর, জেলা গাইবান্ধা। ও, আপনারা সদরে পড়ছেন? আমরা সদরে, সদর উপজেলাতেই তো। বালাসীঘাটও তো বলছে ফুলছড়িতে, না ওটা ফুল ছিল, আমরা লঙ্কা সদর থানা। কিন্তু এত দূরে আপনারা সদরের মধ্যে পড়ে গেছে। কাইম বন্ত। আপনার বাড়ি মনে হয় পেছনে, তাই তো? আচ্ছা কাকা, ধন্যবাদ। বাড়িতে কিছু খান? এখন আমার তো নৌকা ধরতে হবে আবার। হ্যাঁ, এটা হাই স্কুল, ওটা প্রাইমারি। সবচেয়ে উন্নত স্কুল ছিল এটা, এটা মনে ইউনিয়ন নাম করে স্কুল ছিল, এটা প্রাইমারি।
আচ্ছা কাকা, ঠিক আছে, আবার ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। এসে করে নাস্তা করেন। না আমি করতে পারলে আমারও ভালো লাগতো। আমার এই ধরেন আধা ঘন্টা পরে গিয়ে নৌকা ধরতে হবে, একটু এই পাশে একটু ভিডিও করবো তো। লোকাল নিয়েছি। হ্যাঁ নৌকা নিয়ে আসছি। ঠিক আছে কাকা, বলার জন্য ধন্যবাদ। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। হ্যাঁ এইখানে হ্যাঁ আর এখানে লোকজন বিদেশে বেশি গেছে, প্রবাসী। তাহলে এমনিতে চরের লোকজনের টাকা পয়সা আছে মোটামুটি নাকি? শুধুমাত্র নদী ভাঙ্গনের জন্য আপনারা পিছায় পড়ে আছেন। আচ্ছা আচ্ছা কাকা, ঠিক আছে। হ্যাঁ চর এলাকার একটা ইউনিক ব্যাপার আপনাদেরকে দেখাই। ভুট্টার চালান নিয়ে যাচ্ছে বেশ কয়েকটা ঘোড়ার গাড়ি। তো সেই ঘোড়ার গাড়িগুলা এই রাস্তার এইখানে সারিবদ্ধ হয়ে গেছে। তো এখানে সাবধানে পার হওয়া লাগতেছে, কারণ দেখেন জ্যাম লাগছে হলো গরু দিয়ে, কয়েকটা গরু পার হচ্ছিল, এই কারণে এখানে থেমে আর কি গরুকে জায়গা দেওয়া হলো। আপনাদের তো ঘোড়ার গাড়ির জ্যাম লেগে গেছে এখানে। কি আল্লাহ, চর জনপদে ঘোড়ার গাড়ির ব্যাপারটা আমাদের ছবি কিংবা ভিডিওতে দেখতে যতই চিত্তাকর্ষক মনে হোক, এটা কিন্তু অনেক স্ট্রাগলিং একটা ব্যাপার। ঘোড়ার জন্যও এটা অনেক কষ্টের, আবার যারা গাড়ি চালান তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। আসলে চর জনপদ মানেই হচ্ছে পরিশ্রমের গল্প, সংগ্রামের গল্প। ঘোড়ার গাড়িতে করে ভুট্টার চালান এখন চলে যাবে নৌকা ঘাটে, এবং সেখান থেকে এগুলো পৌঁছে যাবে হচ্ছে দেওয়ানগঞ্জ হয়ে জামালপুরের দিকে। বিদায় জানাচ্ছি মোল্লার চর বাজারকে। মোল্লার চরের সবচেয়ে বড় খেলার মাঠ বোধ হয় এটাই। এখানে এখন পানি নাই, বর্ষাকালে তো এইগুলো পানিতে সব একেবারে সয়লাভ হয়ে থাকে। সবাই এখানে এখন ফুটবল খেলতেছে, যখন যেমন তারাও তেমন। এখানে মোল্লার চরের এই খেলার মাঠ যেমন অস্থায়ী, এখানকার গোলপোস্টটা দেখে আমার মজাই লাগলো। কলার গাছ দিয়ে এখানে গোলপোস্ট করা হয়েছে, মানে গোলপোস্টটা অস্থায়ী। এটা বোধ হয় আজকেই এই যে খেলার জন্য এখানে পোতা হয়েছে। এখন সূর্য একেবারে পশ্চিম দিকে হেলে যাচ্ছে। শেষ বিকেলের খেলাধুলা চলছে মোল্লার চরের ছেলেপেলের। কোথাও ড্রোন ফ্লাই করতে নিলে যখন এক ঝাঁক উৎসুক বাচ্চা কাচ্চা জড়ো হয়ে যায়, ব্যাপারটা কিন্তু মজাই লাগে। যদি চর ভিত্তিক এরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার বাড়ি যমুনার তীরবর্তী জনপদে, এবং আমি ইনশাল্লাহ আপনাদেরকে যমুনার চর, এরপরে ধীরে ধীরে পদ্মা, মেঘনার চর তো অনেক আগে ঘুরছি। আমি চর ভিত্তিক, জনপদ ভিত্তিক ঘোরাঘুরি আমার নিজেরও ভালো লাগে। আপনারা যদি এগুলো ভিডিও দেখতে চান ইনশাল্লাহ আমি আরও এক্সপ্লোর করব। রাখাল যেমন মহিষের পাল নিয়ে ঘরে ফিরছিল, সময় হলো আমাদেরও বাড়ি ফেরার। আমরা মোল্লার চর বাজার থেকে নৌকাঘাটের দিকে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে এখানে দেখেন এই যে একটা ভুট্টার ক্ষেত দেখলাম। সে ভুট্টার ক্ষেতের পাশে এখন হচ্ছে ভুট্টা মারাইয়ের কাজ চলছে। এই এলাকার লোকজনের প্রধান একটা অর্থকরী ফসল যে ভুট্টা, এটা তো আগেই জানতে পেরেছি। যাওয়ার সময় ভুট্টা মারাইয়ের মহাযজ্ঞটা দেখে ভাবলাম এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা যাক। বস্তায় বস্তায় ভুট্টা উঠে নিয়ে আসা হয়েছে, তারপরে সেগুলো এখানে ভুট্টার দানা বের করা হচ্ছে, এই পাশে পশু খাদ্য বের হচ্ছে, আর সেইগুলো এখানে স্টক করা হচ্ছে। আর এইগুলোই পরবর্তীতে প্যাকিং করে চলে যাবে হচ্ছে চালানে। কম উৎপাদন খরচ ও ভালো দামের কারণে এখানকার চরের বালুভূমিতে ভুট্টা চাষ দিনকে দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। এমনিতেই তো বলা হয় না, স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। একটু আগে দেখাচ্ছিলাম মোল্লার চর থেকে ভুট্টা লোড হচ্ছিল নৌকায়। ঘোড়ার গাড়িগুলোতে ভুট্টা নিয়ে এসে এখানে হচ্ছে নৌকা লোড করে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। আর দেখেন সানন্দপুর বাজার থেকে কিন্তু মোল্লার চরের জন্য আবার এগুলা কি আসছে ভাই? চাউল এসে বসিয়েছে
আবার গরুর খাদ্য হয়েছে ভাই। ওকে, টাটা, গুড বাই, দেখা হবে আবার। 6টা লাস্ট ট্রিপের নৌকা অলরেডি ঘাটে লেগে গেছে। আর এবার দেখেন আর মাছ নাই, পানি মারায় উঠতে হবে, এই ভয়টাই পাচ্ছিলাম। ওকে, ঠিক আছে।